নমো Kondanamante. তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞা পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। Sadhu, sadhu, sadhu. Vandanamante. মঙ্গল মঙ্গল উপাসক আমাদের নাম্বার কত যে 500 চতুষ্ক পড়ার কথা ছিল 586 নাম্বার। সুগম তাই না? উপাসক আরম্ভ করেন। আমি পড়বো। চার প্রকারের রূপ সংগ্রহ। যা কিছু মহাভূত হতে উৎপন্ন রূপ, তন্মধ্যে কিছু আছে গৃহীত আর কিছু আছে অগৃহীত। যা কিছু মহাভূত হতে উৎপন্ন নয় রূপ, তন্মধ্যেও কিছু আছে গৃহীত আর কিছু আছে অগৃহীত। গৃহীত বলতে আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো কথাটা এটা নাকি? মানে এখানে যেটা বোঝানো আছে সেটা হচ্ছে কি মহাভূত উৎপন্ন রূপ যেগুলা, এখানে কিছু হচ্ছে মানে গ্রহণীয় আর কি। হ্যাঁ ঠিক আছে, মানে আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো। তার মানে উপাদান, তৃষ্ণা উপাদান, এরকম হলে তো অবশ্যই তৃষ্ণা উপাদান হয় মতো আর কি, মানে যেগুলো উপাদান হয়, উপাদান উপযোগী। আচ্ছা নিচে আছে মত এটা আরো। হ্যাঁ আচ্ছা একবার পুরো পড়েন তারপর আমরা একটু আলোচনাতে যাই। আচ্ছা এখানে আচ্ছা পরে দিকে যা কিছু মহাভূত হতে উৎপন্ন রূপ, তন্মধ্যে কিছু আছে গৃহীত আর কিছু আছে অগৃহীত। যা কিছু মহাভূত হতে উৎপন্ন নয় রূপ, তন্মধ্যেও কিছু আছে গৃহীত আর কিছু আছে অগৃহীত। আচ্ছা যা কিছু মহাভূত হতে উৎপন্ন রূপ, তন্মধ্যে কিছু আছে গৃহীত ও উপাদানের উপযোগী, আর কিছু আছে অগৃহীত কিন্তু উপাদান উপযোগী, আর কিছু আছে অগৃহীত কিন্তু উপাদান উপযোগী। এটা কি নয় হবে? যা কিছু মহাভূত হতে উৎপন্ন নয় রূপ, তার মধ্যেও কিছু আছে গৃহীত উপাদান উপযোগী আর কিছু আছে অগৃহীত কিন্তু উপাদানের উপযোগী।
আমরা মধ্যে এই দুইটা প্যারা বুঝিনি, তারপর আমরা নিচে যাবো, কারণ নিচেরটা আবার সব প্রতীক অপ্রতীক। তাহলে যদি আঁকড়াইয়া ধরা হয় তাহলে অবশ্যই এটা উপাদানে যাবে, তৃষ্ণ হ্যাঁ। উপাদান। তাহলে এখন আমরা এগুলো একটা একটা করে বের করতে হলে চারি মহাভূত এটা উপাদান উপযোগী নাকি? বা আঁকড়াইয়া ধরার উপযোগী? মহাভূত হতে উৎপন্ন রূপগুলো শুকর বলে মনে হয় ভালো হবে। প্রথমে না, এভাবে না, 28 প্রকার রূপ সবগুলো পরে পরে মিলাইতে হয়। আচ্ছা মতে 28 প্রকার মধ্যে প্রথমে আছে যে চারি মহাভূত। এই জায়গাটা আবার দেখেন, বইয়ে আছে যে যাহা সেই বাহিরের রূপ তাহা আঁকড়াইয়া ধরিয়া থাকে, উপাদারূপ তাহা কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো হইয়া থাকে, অথচ কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো থাকে না। যাহা সেই বাহিরের রূপ নয় তাহা কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো হইয়া থাকে, অথচ কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো থাকে না। এখানে বাইর করতে হবে যে মানতে চারি মহাভূত থেকে কোনগুলো উৎপন্ন হবে, কোনগুলো উৎপন্ন হবে না, সেগুলো বাইর করতে হবে। যে প্রথমে এখানে বাহিরের রূপ বলছে, বাহিরের রূপ বলতে প্রথমে আমরা পঞ্চপ্রসাদ বাদ দিয়ে ফেলতে হবে। পঞ্চপ্রসাদ বাহিরের না, এটা ভিতরের। হ্যাঁ, তাহলে বাইরের শব্দ আসে নাই, বইয়ের মধ্যে আসছে। বই আসছে। আচ্ছা, বইয়ের মধ্যে আসছে যে এখানে মহাভূত হতে উৎপন্ন নয়, যেটা বাহিরের উৎপন্ন নয়, মানে ওটা বাহিরের আর কি। হ্যাঁ, আচ্ছা, উৎপন্ন নয় যেটা ভিতরের। হ্যাঁ, ঠিক আছে। বাত্তে বন্দনা মঙ্গল। আপনি 2 প্যারা পড়ছেন না? সুকুমার বাবু বই থেকে 2 প্যারা পড়েন তো। যাহা সেই বাহিরের রূপ অর্থাৎ উপাদান তাহা কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো হইয়া থাকে, অথচ কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো থাকে না। যাহা সেই বাহিরের রূপ নয় তাহা অর্থাৎ ব্র্যাকেটে কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো হইয়া থাকে, অথচ কিছু আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো থাকে না। এখানে বাহিরের এবং ভিতরের কথা বলছে আর কি, মহাভূত থেকে উৎপন্ন। এখানে ব্যস্তম হয়ে গেল তাইলে, তাই না? না, ব্যস্তম হয় নাই তো দাদা। ওইখানে লিখছে যে গৃহীত, অগৃহীত। ঠিক আছে, না না, ঠিক আছে, এই জন্য বলতেছে আর কি। ওখানে বলা যা কিছু মহাভূত হতে উৎপন্ন রূপ, যা কিছু রূপ তার মধ্যে কিছু আছে গৃহীত। এটা কিসের? এটা আধ্যাত্মিক, ভিতরের। হ্যাঁ, কিন্তু এখানে সরাসরি লিখছে যাহা সে বাহিরের রূপ তা আঁকড়ে। এখানে সরাসরি বাইরেরটা উদাহরণ দিচ্ছে। কোনটা? বইতে এফসি দিচ্ছে, এটা বাইরের, ভিতরটা আছে, বাইরেরটা আছে, কিন্তু এটা সরাসরি বাইরেরটা নিয়ে আলোচনা করা হয়েছে। কোথায়? বইতে, তাই না? বলতে অ্যাবসেটটা আবার একবার পড়ুন তো, প্রথম প্যারাটা। হ্যাঁ, যা কিছু মহাভূত হতে উৎপন্ন রূপ তন্মধ্যে কিছু আছে গৃহীত আর কিছু আছে অগৃহীত। যা এখানে বাহিরের কেন লিখছে দাদা? হ্যাঁ, একটা কথা বুঝাতে চাচ্ছি যে আমি বাহিরের কেন লিখছে, মহাভূতটা বাহিরে, আধ্যাত্মিক না, এটা বাহ্যিক, সেজন্য বাহিরে লিখছে। মহাভূত বাহ্যিক, হ্যাঁ, সেজন্য বাহিরে লিখছে। যেখানে মহাভূত লিখছে এখানে বাহিরে লিখছে, সে কথাটা একই কথা। অর্থাৎ আমরা মনে রাখতে হবে সবসময় ওই যে
পঞ্চপ্রসাদ শুধু আধ্যাত্মিক, আধ্যাত্মিক, আর বাকি সব পঞ্চপ্রসাদ বাহ্যিক। ছাড়া আর সবগুলো বাহ্যিক। হ্যাঁ, এভাবে এখানে সেজন্য বাঁকা এখানে হয়েছে। বাহিরে লিখছে যে মাহবুদ, সেজন্য ওখানে মাহবুদ লিখছে, এখানে বাইরে লিখছে। হ্যাঁ, বুঝা তাহলে গেছে দাদা নাকি? প্রথম প্যারাটা আবার পড়ুন তো, এই অ্যাপসের থেকে। অ্যাপসে যা কিছু মহাভূত হতে উৎপন্ন রূপ, তন্মধ্যে কিছু আছে গৃহীত আর কিছু আছে অগৃহীত। এখানে কিছু গৃহীত কোনটা? গৃহীত বলতে আঁকড়াইয়া ধরিয়া থাকা বলা হচ্ছে এখানে বইয়ের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে পঞ্চপ্রসাদ। অর্থাৎ আঁকড়াইয়া ধরিয়া থাকা মানে হচ্ছে যে আহ, তৃষ্ণার উপাদানের উপযোগী, উপাদানের উপযোগী রূপ আছে, আর উপাদানের উপযোগী নয় এমন রূপও আছে। আচ্ছা, আবার হ্যাঁ। এরকমও আছে কতগুলো উপাদানের উপযোগী অথচ কিন্তু ধরার মতো আসলে কিছু না, কিন্তু তারপরে ধরিয়ে রাখে, কিন্তু মানে এগুলো যে ধরিয়ে রাখবে এরকম কিছু না, কিন্তু মন থেকে ওগুলোকে ধরিয়ে রাখে, এরকম কিছু রূপ আছে। বেশি আছে বলতে। আর একটা কি আছে, এই কথা চারটা না এখানে। হ্যাঁ, আরটা হচ্ছে গৃহীত ও উপাদান উপযোগী, গৃহীত আর কিছু আছে ও অগৃহীত কিন্তু উপাদান উপযোগী। হ্যাঁ, গৃহীত আর উপাদানের উপযোগী, আর অগৃহীত আর উপাদানের উপযোগী, এরকম না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আঁকড়ে ধরে না, কিন্তু এটা উপাদান হয়ে যায়, হ্যাঁ, যেটা বলতে আপনি মনের বিষয়। হুম। তাহলে আমরা 28 প্রকারের মধ্যে চারি মহাভূতকে আমরা কি আঁকড়াইয়া ধরি? এটা চাইল মহাবত থেকে উৎপন্ন হবে তো মানতে, এটা অবশ্যই থাকবে। হ্যাঁ, এটা অবশ্যই থাকবে না? আচ্ছা, হ্যাঁ। তাইলে এটা গেল, এটা উপাদানের না, উপযোগী একটা পাইলাম। কথা আছে বলতে। এখন যদি আঁকড়াইয়া ধরা মানে যেটা উপাদান বলা হচ্ছে এখানে, তো আমাদের যে পঞ্চপ্রসাদ রূপ, মানে আমি যেটা আমার মনের মধ্যে আসছে সেটা আমি প্রশ্ন করতেছি আর কি, দেখি আমার হয়তো বেশ কম হচ্ছে। আমাদের যে পঞ্চপ্রসাদ রূপ, এটাকে যদি আমরা এটা থেকে যদি উপাদান হয় মনে করি, তাহলে আমরা কাজ করবো কিভাবে আনতে? আমরা এটা থেকে বেরিয়ে আসবো কিভাবে? কারণ এটা তো ওই অবস্থান থেকে ওটা কাজ করতেছে। এটা আমার মনে দ্বারা গৃহীত হওয়ার পরে যখন এটাকে আমি ওইভাবে না দেখে এটা আমি আসক্তি রূপে দেখি, তখন আমার এটা উপাদান হবে, তাই না? তো ওই ক্ষেত্রে আঁকড়াইয়া ধরাটা কতটুকু গুরুত্ব, মানে এটা কি তৃষ্ণা বা এটা উপাদানের উপযোগী ওই সবগুলো জাতীয় হচ্ছে কিনা? হচ্ছে নাকি কি হচ্ছে এটা বোঝার দরকার না? হ্যাঁ, আমি সেটা জানতে চাচ্ছিলাম। মানে আঁকড়াইয়া কারণ ধরা এটা তো মানে আমাদের জিনিসটা প্রত্যেকের কি? মধ্যে আছে, তাই না? আঁকড়াইয়া ধরিয়া থাকার মতো এখন হইয়া এখন আমাদের চিন্তা করতে হবে যে মানতে মহাভূতটা আসলে মানে মহাচারী মহাভূত, মানে ওই চারটা থেকে উৎপন্ন হবে যে এগুলা এটা তো উৎপন্ন হবে সুকুমার, এটা উৎপন্ন না হলে তুমি বুঝবে কেমনে? গৃহীত হবে। হ্যাঁ, এখন দুটোকে বলা হচ্ছে, গৃহীত হলে উপাদান হচ্ছে, অগৃহীত হলে সেটা উপাদানের মতো হচ্ছে। আমরা তো এরকম তো বললাম নাকি? কারণ পঞ্চপ্রসাদ রূপটা যত নরমাল, এটা না হলে তো একটা মানুষের অস্তিত্ব থাকে না। আচ্ছা, ওই সুকুমার বাবু একটু পালিটা, এই চতুষ্কের মধ্যে পালি আছে না, পালিটা একটু করে আবৃত্তি করেন তো। সুকুমার বাবু, ওই যদিত বাবু খেয়াল করেন আঁকড়াইয়া কথাটা পালিতে কি বলতেছে, এটা খেয়াল করার জন্য। বানতে উপরে আছে তো সুকুমার? কোন কোন জায়গায় উপরে? না, আমার পালিয়া এবং এক সাইডে আলাদা আলাদা। তাহলে আপনি করেন দাদা, ওখানে আমার
প্রথমে বাংলা শেষ করছে, তারপরে পালি শুরু করছে, ও আচ্ছা। সেজন্য বুঝতে হবে। তাহলে ওখান থেকে আপনি করেন, ভালো হবে এটাই। এখানে পালি শেষ হয়েছে, বাংলা শেষ হয়েছে, ধর্ম সঙ্গে নেপালি মাতিকা আরম্ভ হয়েছে আর কি। আচ্ছা সমস্যা না, পড়ো তাই। কত নম্বর? 586। আমি পড়ব বলতে পালি। হ্যাঁ পড়ো। করেন নাকি পাইছেন? আচ্ছা তাহলে পড়ছি। আমি করতে পারি আর কি। ইয়াং তাং তাং রূপাং উপাদা তাং নত্তি উপাদিন্নাং নত্তি অনুপাদিন্নাং ইয়াং তাং তাং রূপাং নো উপাদা তাং নত্তি উপাদিন্নাং। নত্তি না আত্তি? এটা নত্তি না আত্তি? আত্তি হবে যে, এটা আত্তি। আত্তি উপাদিন্নাং আত্তি অনুপাদিন্নাং ইয়াং তাং তাং রূপা উপাদা তং অত্তি উপাদিনোপাদিনাং অনুপাদিনায়াং ইয়াং তাং রূপাং নো উপাদা তং নত্তি উপাদিনোপাদিনাং অত্তি অতি অনুপাদি। আর পড়তে হবে না, এমনি সমাধান হয়েছে, পড়তে হবে না আর। আঁকড়াইয়ে ধরা মানে তৃষ্ণার পরবর্তী অবস্থা, উপাদান। তাই বলতে যদি উপাদান হয়ে যায় সরাসরি, তা আমরা বেরোবো কেমনে? হ্যাঁ আমরা পঞ্চপ্রসাদ দিয়ে যদি কোনো কিছু না দেখি না বা এটা না, করতেছি, এটা এই না। কথা বলছি। বের তাহলে হবেন কোনটা? বা এরকম না, মানে 28 প্রকার রূপের মধ্যে এমন এমন কিছু রূপ আছে যেটা উপাদান হবার মানে আপনি আঁকড়িয়ে ধরার মতো না, এমন কিছু রূপ আছে, আমরা এখন খুঁজে বের করবো এগুলো, বুঝছেন? আবার এমন কিছু রূপ আছে যেটা আমরা আঁকড়িয়ে ধরি বটে, কিন্তু আসলে ধরার মতো কিছু না, মানে এগুলো যেমন আমরা টর্চ লাইটের আলোটা আঁকড়িয়ে ধরার মতো কিছু না, কিন্তু আলো তো আছে এবং আলোর প্রতি আমরা প্রলুব্ধ হই, আলোটা আমাদের কাজে লাগে, কিন্তু ওই আলোটাকে আপনি ধরতে পারতেছেন? ধরার মতো পরিস্থিতি আছে? এমনি ধরা, হাত দিয়ে ধরা, ওই ধরা, এই ধরা, এখানে দুইটা ধরার ব্যাপার আছে। একটা হচ্ছে যে উপাদানগতভাবে ধরা, আরেকটা হচ্ছে নর্মালি ধরা, অর্থাৎ চারি মহাভূত পদার্থ না আর কি, এটা মানে ওরকম যে ধরিয়া রাখবেন এরকম না, এরকম কিছু রূপ আছে। আবার বলতেছি দেখেন, রূপগুলা বের করতে হবে। হ্যাঁ রূপে আগে কথাটা বুঝে নিলে তারপর আমরা বের করে ফেলতে পারবো, আগে কথাটা আগে বুঝে ফেলেন। যেমন পানি, পানি এটা ধরার মতো জিনিস, আঁকড়াইয়া এমনিও ধরার জিনিস, আবার এটাতে আমি উপাদানও উৎপন্ন করতে পারি, কিন্তু
এমন কিছু রূপ আছে যেটা এই পানির মতো বা ধাতব পদার্থ বা বস্তুগত কোনো কিছু না, তথাপিও এটাতে আমরা কিন্তু ওভাবে আকৃষ্ট হয়ে থাকি। যেমনটা উদাহরণ বললাম যে কি লাইটের আলো, টর্চ লাইট থেকে আলোটা বাইর হচ্ছে, টর্চ লাইটটা ধরার জিনিস, কিন্তু আলোটা কোনো ধরার জিনিস না, কিন্তু আলোর প্রতি কিন্তু আপনি প্রলুব্ধ। বুঝছেন এখন? সুকুমার বাবু বুঝে থাকলে একটু ক্লিয়ার করেন। না ঠিক আছে বানতে, এখন আসলে বুঝতে অনেক কষ্ট হয়ে যায়, এগুলো খুব সূক্ষ্ম জিনিস তো, আমরা তো এগুলোই তো ব্যয় করতে কালকেরটাও পারি না সূক্ষ্ম এখন। ছিল, কালকে তো আমরা বুঝে ফেলছি না। না বাদে কালকের বুঝার এখনো বুঝা বেশ কম আছে। এখন এখানে আমরা কালকে সেম যেটা সেম বুঝছি প্রায় কালকের মতোই বিষয়টা, আপনার একই কালকের মতো একই প্রায় একই কালকের মতোই, কালকের মতো করে মোটিভ তৈরি না, করেন। কালকেরটা ঠিক ছিল বলতে, এখন আজকেরটা বলা হচ্ছে কি পঞ্চপ্রসাদটা থেকে উৎপন্ন যেগুলা না, আমরা এখনো রূপগুলা, বুঝাবুঝিতে যাই পঞ্চপ্রসাদ নাই। থেকে না, এখন না আপনার না মূল মহাভূত কথাটা, উৎপন্ন রূপ। মূল চারি কথাটা মহাভূত বুঝছেন থেকে কিনা, উৎপন্ন। যেটা বলতেছে আমরা এগুলো বাছাবাছি করব এখন, আগে মূলটা হ্যাঁ, বুঝছেন চারি কিনা মহাভূত দেখেন। থেকে উৎপন্ন, কোনটা উপাদান রূপ, কোনটা উপাদান নয় রূপ। এখন চারি মহাভূত থেকে উৎপন্ন কোনটা রূপ? এই যে পঞ্চপ্রসাদ তো। পঞ্চপ্রসাদ অবশ্যই চারি মহাভূত থেকে উৎপন্ন। সেটাই তো বললাম, সরাসরি বলে দিচ্ছি। এখন ওখানে গেলে তো এই যে আপনার হ্যাঁ, আমরা এটার সরাসরি মধ্যে গিয়ে তাইলে বোঝার চেষ্টা করি, তাই না? আমি হ্যাঁ, সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, তাইলে এখন গোচর রূপে আসেন। এটা হচ্ছে যে উপাদান রূপ। তাইলে গোচর রূপে আসেন। গোচর রূপে কি আছে? রূপ শব্দ গন্ধরস আছে। না না হ্যাঁ। প্রশ্ন সেটা আমরা ওখানে চলে গেলে হবে না। আমার প্রশ্ন হচ্ছে কি, এখানে আমরা পঞ্চপ্রসাদ থেকে বেরিয়ে একটা একটা এখান থেকে বুঝে গেলে ওটা সহজ হয়ে যাবে। এখানে এখানে যদি না বুঝি ভাঙা হয়ে থাকে আমরা ওখানে বুঝবো না। আমি সেই জন্য বুঝতে পারছি এখানে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, যদি আমি প্রশ্ন আগে করছিলাম একটু আগে, যদি আমার পঞ্চপ্রসাদ মানে মহাভূত উৎপন্ন রূপ যেটা আছে, এটাকে বলা হচ্ছে এখানে কি আঁকড়াইয়া ধরা। এখান থেকে আমি যদি কোনো আলমন আমার পঞ্চপ্রসাদ দিয়ে উৎপন্ন হয় সরেন্দ্র দ্বারের মধ্যে, ঠিক আছে, তখন আমি যদি এটা দেখার সাথে সাথে উপাদানে পরিণত হয় বলে এখানে, তাহলে উপাদান উপযোগী হতে পারে, ঠিক আছে, কিন্তু উপাদান হতে পারে না। হ্যাঁ, আবার নিচে আসুন উপাদানের না, উপযোগী হতে এটা পারে। শুধু একটা হ্যাঁ, বিশ্লেষণ দাদা, হ্যাঁ, উপযোগী হতে পারে, এটা উপযোগী হতে পারে, চতুষ্ক। ঠিক আছে, হ্যাঁ, আপনার কথা ঠিক কিন্তু আছে। উপাদান নয়। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই জায়গায় আমার প্রশ্ন এখানে, না, তা না হলে এটা তো ঠিক আমরা আছে, তো এটা প্রথমবার আমরা তো আঁকড়াইয়া কাজ ধরছে। করতে পারবো না। এটা প্রথমবার আঁকড়াইয়া ধরছে, তবে চতুষ্ক হিসেবে বুঝাইছে আর কি। আপনি আবার নিচে আছেন, নিচে বুঝাবে যে সব প্রতীক অপ্রতীক, মহাভূত ওটা থেকে একটা, হ্যাঁ, কোনগুলো সব প্রতীক অপ্রতীক। হুম, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি এখন, ঠিক আছে, আমি এখন যেটা বলছি বুঝছেন? সেটাই হবে। এখন মানে হ্যাঁ, তাহলে আপনি যে সবগুলো যে এমনি উপাদানে চলে যাবেন এরকম না, মানে এগুলো না, উপাদানে কিছু বলা হচ্ছে যাইতে বাদে। পারে, যাওয়ার ক্ষমতা এগুলো দিয়ে আছে। উপাদানের, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাদে এটা দিয়ে উপাদান হতে পারে। হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ওই যদি ওখানে আবার আমাদের প্রজ্ঞাটা উৎপন্ন না হয়, এটা উপাদান হবে, ঠিক উপাদান আছে বাদে। হবে, হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে। এটা বলার পর কারণে ক্লিয়ার হয়েছে। হুম। আচ্ছা, হ্যাঁ তাহলে কালকের মতো না, বিষয়টা সেম না? হ্যাঁ বাদে কালকের মতো, ঠিক আছে, কালকের মতো, কিন্তু কালকে থেকে আমার এখানে কালকের আর একটু থেকে ইজি হয়ে গেল এখন আরেকটু মানে সাইডটা জিনিসটা বোঝার দেওয়াতে কারণে। জটিলতা হয়ে গেছে বেশি আরো। না জটিল না, এখন সহজ হয়ে গেছে। এগুলা 10 পর্যন্ত আছে, মানে অর্থাৎ একদম একাদশ পর্যন্ত, হ্যাঁ, একাদশ পর্যন্ত মানছে। আপনি শুধু একটা দিয়ে চিন্তা করবেন না দাদা, প্রথমে একটা দিয়ে, 1 দিয়ে শুরু করছে, 2 দিয়ে শুরু করছে, 3 দিয়ে, শোনো, একাদশ সুকুমার, দিয়ে শুরু করবে। তুমি যদি এককে চিন্তা না করে সামনে 4 চলে গেলে পারবে, এক থেকে আস্তে আস্তে যাও। হুম, না ঠিক আছে, তো ওইটা হ্যাঁ। যখন এভাবে একটার পর একটা একটার পর একটা ঠিক আছে, আবার হ্যাঁ, মানে সেটাই লেগে বুঝছি। দিচ্ছে পরবর্তী এগুলা। যা হোক, এখন বুঝছি, ক্লিয়ার হয়েছে। তা দ্বিতীয় আচ্ছা, প্যারাতে এখন বাকি সবাই কি বুঝছে কিনা, নাইলে আমরা ওই সব প্রতীক দিতে পারবো। একজনকে জিজ্ঞেস এখন করে এগুলোর মধ্যে দেখলে ভাষাভাষি করতে হবে, যেমন ধরুন গোচরূপ কি বানতে। হ্যাঁ, আমি উপাসীকে জিজ্ঞেস করতেছি, হ্যাঁ, বলে আমাদের জিজ্ঞেস করিও না। উপাসিকা বুঝছি কিনা? বুঝছেন? হ্যাঁ, বাদ আপনি জিজ্ঞেস করেন, কারণ আমি তো আমারটা জিজ্ঞেস করতে পারবো, বাকিটা জিজ্ঞেস করতে পারতেছি না।
উপাসিকা আপনি কালকের বিষয়টা বুঝছিলেন? কালকে ছিল না বানতে? ও বেশি গুরুত্বপূর্ণ আমি বিষয় ছিল বলছি কালকে। বেশি মিস করছো তুমি কালকে। না এমনি ইউটিউবে ইয়াগুলো আমাদের পরবর্তী রেকর্ডিং গুলো দেখলেও হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে এটার মধ্যে বানতে আর কি এখন 28 প্রকার রূপের মধ্যে কি বাছাবাছি করতে হবে, নাকি ওই যে ওখানে সব প্রতীক ও প্রতীকের মধ্যে না ওখানে এখানে চলে একটু যাবে? বাছাবাছি করব। হ্যাঁ, একটু বাছাই করা হোক, তাহলে সমস্যা কি? বাছাবাছি করলে গোচর রূপ, আচ্ছা পঞ্চপ্রাসাদ রূপ আমরা এই চারি মহাভূত থেকে ইয়া পাইছি আর কি, হ্যাঁ, উৎপন্ন হয় এবং গৃহীত হয়, অগৃহীত হয়। তাহলে এই গোচর রূপটা কি? রূপ শব্দ গন্ধ রস। রূপ শব্দ বুঝছো? গন্ধ রস এটা গৃহীত নাকি অগৃহীত? এটা গৃহীত। গৃহীত। হুম আচ্ছা, তো বাপ রূপ, স্ত্রী বা পুরুষ বাপ, এটা গৃহীত। গৃহীত। হৃদয় রূপ, এটা গৃহীত, হৃদয় বাস্তু। হ্যাঁ হৃদয় বাস্তু গৃহীত, কিন্তু ওই যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। অগৃহীত হবে বানতে এটা। করলে হ্যাঁ অগৃহীত। অগৃহীত হবে, হ্যাঁ, দুটোই হবে। তারপরে জীবিত রূপ, জীবিত মানে অর্থাৎ না জীবিত ইন্দ্রিয়, জীবিতেন্দ্রিয় গৃহীত। গৃহীত, হ্যাঁ। আহার রূপ, কবলীকৃত আহার, গৃহীত, গৃহীত হ্যাঁ। হ্যাঁ। তাহলে একটা পরিচ্ছেদ রূপ, এটা গৃহীত। পরিচ্ছেদ বা অগৃহীত আকাশ রূপ, হ্যাঁ অগৃহীত এটা। হ্যাঁ। তাহলে বিজ্ঞপ্তি রূপ, গৃহীত গৃহীত অবিকাল বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি, গৃহীত হ্যাঁ। হ্যাঁ। তারপরে বিকার রূপ, লঘুতা, মৃদুতা, কমন্যতা, এটা গৃহীত নাকি অগৃহীত? লঘুতা এটা গৃহীত মধ্যে পড়বে মানতে, যেহেতু সব প্রতীক অপ্রতীকের মধ্যে চিন্তা করি, তাইলে এটা সেই দৃষ্টিকোণে চিন্তা করলে গৃহীতের মধ্যে পড়ে যাচ্ছে এটা। কিন্তু এমনি অগৃহীত, হ্যাঁ হ্যাঁ, মানে ওই বিকার রূপ এটা আর কি। হুম তাহলে লক্ষণ রূপ, লক্ষণ রূপ লক্ষণ রূপ হচ্ছে যে কি, অগৃহীত। উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, অগৃহীত। এটা অগৃহীত হবে এটা না, সেটাও তো গৃহীত হবে যে। গৃহীত হবে, সেটাও সেটাতে আমরা প্রলুব্ধ হই। তারপরে উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। হ্যাঁ অবশ্যই তো, এগুলোতে আমরা মাতামাতি করতেছি না, এগুলোতে আমাদের মাখামাখি আছে না। হম। তারপরে নাই, ঠিক আছে তাহলে বানতে। তাহলে আমরা অগৃহীত কি পাইলাম? শুধু অগৃহীত ওই ওইটা আকাশ ধাতু জীবিত, না, আকাশ রূপ, আর অর্থাৎ আকাশ ধাতু, পরিচ্ছেদ রূপ, বাকি আকাশ ধাতু, তারপরে বিকার রূপ, এটা দুই দিক দিয়ে, তারপরে হৃদয় বাস্তু, এটা দুই দিক দিয়ে গৃহীত এবং অগৃহীত। তারপরে ওই গোচর রূপ, রূপ শব্দ গন্ধ রস, না এটা তো গৃহীত। না, অগৃহীত রূপের মধ্যে শুধু আমরা একটাই ভালো করে মিলাতে পারতেছি, এটা হচ্ছে যে আকাশ ধাতুটা। আকাশ ধাতু। হুম এটা ছাড়া আর বাকি কোনোটা ওটাই শুধুমাত্র অগৃহীত, হ্যাঁ। হ্যাঁ আর সবগুলো গৃহীত রূপ। আচ্ছা যাই হোক, জয়দত্ত বাবু ইংরেজিতে ধর্মসঙ্গিনী অট্টকথাটা বের করার চেষ্টা করবেন মোবাইল থেকে। হ্যাঁ এইগুলো যেরকম করে বের করছেন ইংরেজিতে, পালি এবং ইংরেজি একসঙ্গে মানে থাকবে, অথবা শুধু এটা বান্দা ইংলিশে আছে তো ইয়েতে, কোথায় এটা কি বলে, সারিপুত্র এর মধ্যে আছে বানতে। অনুবাদিত, ইংরেজিতে অনুবাদিত, হ্যাঁ ইংলিশে, মানে ইংলিশে অনুবাদ করা, হ্যাঁ পালি না। বানতে সারিপুত্রের মধ্যে ছিল তো মনে হচ্ছে এখানে ইংলিশে। এগুলো মানে ভাগ ভাগ করে দেয়া থাকলেও থাকবে যে অনুবাদ ইয়ার মধ্যে, অট্টকথার মধ্যে। আচ্ছা আরেকটা কথা আছে, এটা তো আমরা মাতিকা পড়তেছি, এখনো তো আমরা মাতিকার মধ্যে আছি না বানতে, হ্যাঁ মূল জায়গায় গিয়ে থাকলেও থাকতে পারে।
এটার মধ্যে বিভাজনের মধ্যে গিয়ে আরো ক্লিয়ার হবে বানতে। আর একটু হ্যাঁ। পরিষ্কার হবে। হ্যাঁ, হ্যাঁ, বিভাজনের মধ্যে গিয়ে আর একটু আরো ভালো করে পরিষ্কার হবে আর কি পুরো। মানে এটা পরিষ্কার না, শুধু এটার একটা একটা করে সবগুলো আমাদেরকে বের করে দেখাবো ওরা, কারণ এই বইগুলো না এত বড় বইয়ের কোনো কারণ নাই। আমি মনে করতেছি কি বলতে জানি না, তবে এটাই আমার আইডিয়া হচ্ছে যে এটা আমরা যেগুলো পড়তেছি এগুলো আরো আরো বিভাজিত হবে বানতে, কোনো সন্দেহ নাই। কারণ শুধু এগুলো ভাঙে নাই যে, মানে অর্থাৎ এমনি বলে দিছে কিন্তু বের করে দেয় নাই। সমস্যাটা হচ্ছে যে ওখানে হয়তো বাইর করা আছে বিভাজনের মধ্যে। হ্যাঁ, হয়তো বা। বিভাজনের মধ্যে বানতে বাইর করা তেমন নাই মনে হয়। আচ্ছা, দেখি দেখি। তাইলে আমরা দ্বিতীয় প্যারা কি ইয়ে করলাম? সপ্রতীক বাইর করা আছে তো? আছে না? তাইলে আমরা এত কষ্ট করতেছি যে রূপায়তন, গন্ধায়তন, রসায়তন, আকাশ ধাতু, রূপের গ্রহণ, রূপের সন্ততি গ্রাস করিয়া আহারে, আহার ইহাই সেই রূপের কত বাহিরে নম্বর এটা? গ্রহণীয়। 882 চতুষ্ক মধ্যে আছে রূপের বিভাজন। হ্যাঁ, 594 বলতেছে এখানে না, না 882 না, ওখানে আবার এগুলা একদম মাতিকার পর আবার বিভাজন করছে এগুলা। ও আচ্ছা, এখানে রূপের বিভাজন শ্রেণী বিভাগ এটা না তাইলে? না, রূপের বিভাজন হচ্ছে যে আরো পরে আর কি। কত আমরা 1 2 3 করে আসছি, 886। এগুলো আবার এক দিয়ে বিভাজন আছে, 2 দিয়ে বিভাজন, 3 দিয়ে বিভাজন, চতুর্থ দিয়ে, ওই যেগুলো পরে আসছি সেগুলো বিভাজন করছে। তাই আমরা ওখানে চলে যাবো নাকি এখান থেকে পড়বো? না, এখান থেকে পড়ে যাই। হ্যাঁ, এখানে এমনি পরে গিয়ে এমনি পড়ে যাই। আমরা যেরকম অভিধর্ম অর্থ সংগ্রহ পড়ার সময় এমনি পড়ে চলে গেছিলাম, বুঝার সময় ওই জায়গাতে গিয়ে বিস্তারিত বুঝছিলাম, ওরকম যাইতে হবে এখনো। এগুলো নিয়ে এখন আমরা দেখি। 86। এখানে বলছে যে মানে শব্দায়তন, কায়ী বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, রূপের লঘুতা, রূপের মৃদুতা, রূপের কমন্যতা, রূপের জড়তা, রূপের অনিত্যতা, আর কর্মের কার্যতা অনুসরণ অন্যান্য যা কিছু রূপ আছে, রূপায়তন, গন্ধায়তন, রসায়তন, আকাশ ধাতু, রূপের গ্রহণ, রূপের সন্ততি গ্রাস করিয়া আহার, ইহাই সেই রূপ বাহিরের অগ্রহণীয়। গ্রাস করিয়া আহার কিন্তু আবার বাহিরের অগ্রহণীয়। এগুলা গ্রাস করিয়া আহার, ইহাই সেই রূপ বাহিরের গ্রহণীয়, আবার বাহিরের অগ্রহণীয়, আর আসক্তি উৎপাদক। এটা বাহিরের গ্রহণীয় মানে হচ্ছে যে আধ্যাত্মিক ছাড়া বাহিরের আবার কিন্তু গ্রহণীয় মানে হচ্ছে যে আসক্তি গ্রহণ করে। হ্যাঁ, আর আসক্তি উৎপাদক। গ্রহণীয়, আসক্তি উৎপাদক, এটা আবার একই কথা দুইবার আসছে যে গ্রহণীয় তো একই কথা, আসক্তি উৎপাদকও একই কথা। আচ্ছা, ওইটা হবে যে বোধহয় ওই যে ধরার বিষয়। হ্যাঁ, মানে পদার্থ এটা ধরা যায়। গ্রহণীয় ঠিক আছে, ওই উপাদানে চলে গেলে এটা আসক্তি হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে এখানে চতুষ্ক নির্দেশক এখানে আছে 882 নাম্বার, এটা পড়বো? হ্যাঁ, আমরা যেটা পড়ছি কি চারটা না, হ্যাঁ, এটাও একটা কথা যে আমরা ওখানে বুঝতেছি না, শুধু শুধু যন্ত্রণা করতেছি। তার চাইতে ভালো এখান থেকে আমরা মূল মানে একটু খোলসা হয়ে যাবে, পরে দরকার হলে আবার ওগুলো পড়বো আর কি। মাতিকা আমরা একটা কাজ করি, মাতিকা প্রথম থেকে পড়ি এক থেকে। হ্যাঁ, মাতিকা এক থেকে পড়লে মনে হয় ভালো হবে, তাইলে ওই ক্লিয়ার সবার জন্য ভালো হবে মনে হচ্ছে। চার না পড়ে সরাসরি। সুগর বাবু কি বলতে চাইছেন? যে আমি এখানে একটা মাতিকা পরে, এই মাতিকা মানে এটা পরে ওখানে চলে যেতে চাইছি যে ওখানে কি বলছে সেটা। এটা ভালো হবে।
তার মানে এদিক থেকে একটা বললো, দিক থেকে একটা বললো, সেটা হ্যাঁ, সেটাই আর কি। ব্যাখ্যাটা ব্যাখ্যাটা আর কি। কত সমস্যা নেই। এটা হলে সুবিধা হবে, হুম নাইলে তো আমাদের মাথায় কাজ করতেছে না কিছু। করবে আনতে আস্তে আস্তে করবে আর কি, সব খোলাসা হয়ে যাবে। যখন এখানে 586 মান নাম্বার, ওখানে অনুবাদ করছে যে 882। হ্যাঁ সেটাই। তারপরে দ্বিতীয় পারা হচ্ছে যে ওই 883। তৃতীয় তুমি পারা হচ্ছে 882 পড়ো। এককটা কোথায় দেখেন? এককটা হলে আরো, হ্যাঁ এখন বের করছিলাম আমি। এককটা হচ্ছে যে 594। 594 আমরা পড়ছিলাম তো আগে। হ্যাঁ, পাইছো? 594 একক। রূপের বিভাজন, হ্যাঁ একক বা একটি করিয়া নির্দেশ রূপের বিভাজন। এখান থেকে যেতে হবে যে আমাদেরকে, এখান থেকে যেটা ওগুলো যে মাতিকা। মাতিকা বাদ। তাইলে মাতিকা বলতে যারা পরবর্তীতে আপনি শিখে গেলে, বুঝে গেলে, তখন মাতিকা বুঝবেন। মাতিকা পড়লে মানে পুরো জিনিসটা আপনার মাথায় চলে আসবে। যেমন এখন আমরা সমনুষ সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত বললে মাত্র বুঝতেছি না পুরো বিষয়টা। ওটা হচ্ছে যে মাতিকা, তাইলে বুঝছেন না? সমনুষ সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এটা মাতিকা। এই পর্যায়ে আসলে সেটা মাতিকা হচ্ছে। এটা মাতিকা, কিন্তু এভাবে এটা তো যদি একটা আমরা, বিশদ ব্যাখ্যা আছে এটার। হ্যাঁ এরকম হবে যে, তাইলে আমরা এটাই করি। 594টা পড়েন। এটা আমরা পড়ছিলাম বোধহয়। এটা পড়া গেছিল বলতে। হ্যাঁ দাদা পড়বে নাকি পড়েন না? না পড়ো, অসুবিধা নেই। বই থেকে নাকি অ্যাপস থেকে? এগুলো যেহেতু ঝামেলা যুক্ত, দুটোটা পড়া দরকার। অ্যাপস থেকে আপনি সুকুমার বাবু বই থেকে পড়েন। সর্বপ্রকার রূপ হেতু নাই, সদৃশ্য অহেতুক বা হেতু শূন্য সদৃশ্য, হেতু বিপ্রযুক্ত বা বিচ্ছিন্ন সদৃশ্য, সপ্রত্যয় বা কারণ সদৃশ্য, কারণযুক্ত সদৃশ্য, সপ্রতিবন্ধ বা কারণভূত সদৃশ্য, রূপ সদৃশ্য, লৌকিক বা পার্থিব সদৃশ্য, আসবযুক্ত বা নীতিভ্রষ্টতার সম্বন্ধযুক্ত সদৃশ্য, সংযোজন সমূহের অনুকূল সদৃশ্য, গ্রহণনীয় বা বন্ধনের অনুকূল সদৃশ্য, প্রবাহের অনুকূল সদৃশ্য, আসক্তির অনুকূল সদৃশ্য, বিঘ্ন উৎপাদনের অনুকূল সদৃশ্য, পরামিষ্ট বা অনুরক্ত সদৃশ্য, আসক্তি উৎপাদক সদৃশ্য, অনিষ্টকর সদৃশ্য, অমনোনীত অবাকৃত সদৃশ্য, জ্ঞানের বা উপলব্ধির বিষয়হীন সদৃশ্য, অচৈতসিক বা মানসিকতার হিত সদৃশ্য, চিত্ত বিপ্রযুক্ত বা বিচ্ছিন্ন সদৃশ্য, বিপাক বা ফলাফল আছে, বিপাক নাই ও তাদৃশ, ধর্মের বা অবস্থার ধর্ম সদৃশ্য, বিপাকও নয়, বিপাক ধর্মীয় ধর্মও নয় এমন, অসংশ্লিষ্ট বা পবিত্র, অনিষ্টকর সদৃশ্য, সবিতর্ক নয় সবিচার সদৃশ্য, না অবিতর্ক বিচার মাত্র সদৃশ্য, অবিতর্ক অবিচার সদৃশ্য, প্রীতি সহগত নয় সদৃশ্য, সুখ সহগত নয় সদৃশ্য, সুখ সহগত নয় সদৃশ্য, উপেক্ষা সহগত নয় সদৃশ্য, দর্শন করিয়া
ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত নয়। সদৃশ্য দর্শন করিয়া ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতু নাই সদৃশ্য। সঞ্চয়গামীও নয়, অর্থাৎ সঞ্চিত হয় না। অপচয়গামীও নয়, অর্থাৎ হ্রাস বা অবনতি হয় না। সদৃশ্য সৈক্যও নয়, অসৈক্যও নয়। সদৃশ্য সীমাবদ্ধ আকার বা সামান্য সদৃশ্য। কামবাচর সদৃশ্য, রূপবাচর নয় সদৃশ্য, অরূপবাচর নয় সদৃশ্য। প্রতিপন্ন বা হৃদয়ঙ্গম কৃত সদৃশ্য, অপ্রতিগত বা অপ্রাপ্ত নয় সদৃশ্য। অনির্দিষ্ট বা অসীমাংসিত সদৃশ্য। অনুপকারী বা মুক্তির পথে নিয়ে যায় না সদৃশ্য। উৎপন্ন বিষয়বস্তু 6 প্রকার বিজ্ঞান দ্বারা জানাই উপলব্ধি করাই সদৃশ্য। অনিত্য সদৃশ্য, জড়াভিভূত বা জড়াগ্রস্ত সদৃশ্য। এই রূপে এক প্রকার রূপ সংগ্রহ হইয়া থাকে। দাদা কথা বুঝা যাচ্ছে না আপনার, সাউন্ড বন্ধ। আচ্ছা, বলতেছি যে ওই আমাদের বইয়ের যেটা আছে মূল বইতে নেটের মধ্যে, ওখানে তো বেশি নাই। আর অ্যাপসেটটার সাথে তোমারটা মিল আছে। প্রায় হ্যাঁ, এটার মধ্যে পড়ছিলাম আমরা গতবার অ্যাপস থেকে। না বুঝে তো তেমন কিছু নাই না? বুঝতেছেন তো এমনি না? বানতে বোঝা যাচ্ছে অবশ্য, তবে মনে হয় এগুলা বেকে করলে সবার জন্য ভালো হয় আর কি। ব্যাখ্যা বলতে এগুলা খুঁজতে হবে আর কি। আবার 28 প্রকার রূপ মানে কোনটা কি, মানে এগুলা সব মানে খুঁজতে হবে আর কি। আচ্ছা, আমরা না সব না, এগুলো এক লাইন করে করে যাই, যত যাওয়া যায় দেখি, চেষ্টা করি। হ্যাঁ, না এটা আমরা যদি বলতে এটা ভাগ করে পড়ি আমাদের আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, সর্বপ্রকার রূপ হেতু নাই সদৃশ্য, এই কথাটা বুঝছেন? হেতুযুক্ত নয় আর কি সর্বপ্রকার রূপ। কুটুবাবু কি বুঝছেন বলেন তো এই লাইনটাতে? বুঝি নাই আনতে, সেই জন্যই তো বলতেছে। উপাসিকা কি বুঝছেন? পাপড়ি বড়ুয়া আমি বুঝছি সব রূপগুলো অহেতুক করে, লোভ দেশ মোহ নাই, অলোপ দেশ অমোহ নাই। ঠিক আছে, কুটুবাবু বুঝছেন এখন না? 28 প্রকার রূপ আছে তো, 28 প্রকার রূপ আছে তো, 28 প্রকার রূপ সবগুলোর মধ্যেই, সব রূপের মধ্যেই লোভ দেশ মোহ অলোপ দেশ মোহ এগুলো থাকার কোনো সম্ভাবনা নাই, থাকে না। এক লাইন কোন রকম, এগুলো আমাদের চিত্তের কারণে হয়ে থাকে। এগুলো আমাদের রূপের কারণে, এগুলো কোনো কিছু না, এগুলো চিত্তের কারণে লোভ দেশ মোহ অলোপ দেশ মোহ যুক্ত হয়। আর ওগুলো তো প্রাকৃতিক। অহেতু বা শূন্য হেতু সদৃশ্য হেতু বিযুক্ত বা বিচ্ছিন্ন সদৃশ্য সপ্রত্যয় বা এই বিচ্ছিন্ন সদৃশ্য পর্যন্ত এক লাইনের কথা এতক্ষণ যেটা আমরা আলোচনা করছি এটা। তারপরে বলা হচ্ছে যে সপ্রত্যয় বা কারণ সংযুক্ত সদৃশ্য, সপ্রত্যয় বা কারণ সংযুক্ত সদৃশ্য, এটা কুটুবাবু কি বুঝছেন? আমি বুঝাই বলতে পারবো না, খুব আসতেছে না। তারপরে উপাসিকা বলেন তো। অর্থাৎ মন্ত্রে প্রত্যয় সহযোগে মানে এগুলো উৎপন্ন হতে মানে সাহায্যকারী আছে আর কি, একটার সাথে একটা সংযুক্ত হয়ে এটা উৎপন্ন হয় এরকম।
এগুলো জি। কার্যকারণেই সংযুক্ত হয়েছে, কারণ ছাড়া সংযুক্ত হয় নাই। সব প্রত্যয় প্রত্যেকটা নিজস্ব প্রত্যয়ের কারণে হয়েছে এগুলো। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কারণে যুক্ত কারণে। হয়েছে, অকারণে কোনো কিছু হয় না। অকারণে একটা গাছের পাতাও নড়াচড়া করে না, এগুলো কারণে নড়াচড়া করে। প্রতিবন্ধ বা না, কারণভূত, সপ্রতিবন্ধ বলতে। সপ্রতিবন্ধ বা কারণভূত, এটা তো উপরেও একই কথা ছিল। সপ্রতিবন্ধ, এই দুইটা জিনিস বা দিয়েছে, কিন্তু দুইটা তো দুই রকম জিনিস। সপ্রতিবন্ধ, উপাসক সুকুমার বাবু, সপ্রতিবন্ধ এটা একটু গুগলে দেখেন। বা কারণভূত সদৃশ্য, কারণভূত সদৃশ্যটা বুঝছি, কারণ সংযুক্ত বা কারণভূত একই কথা তো। আমি বই থেকে দেখতেছি, তো অ্যাপসের থেকে দেখেন তো জায়গাটা কি কি বলা হচ্ছে। বলতে অ্যাপসে তো ওগুলো একসঙ্গে দিয়ে দিছে, কারণ সমস্ত রূপে না হেতু অহেতুক হেতু বিযুক্ত সব প্রত্যয় সৃষ্ট, মানে সংখ্যাত রূপীয় লৌকীয় আসবযুক্ত। তাই এই কথাটা কিন্তু ইয়াতে আসা নাই, কিন্তু অ্যাপসে আসা নাই, না, সপ্রতিবন্ধটা আসা নাই। না, সপ্রতিভ আসা নাই বান্ধব, সংযোজনের উপযোগী। তা না আসলেও ঠিক আছে, কারণ এখানে সপ্রত্যয় কারণযুক্ত, এখানেও কারণভূত মানে কারণযুক্ত কারণভূত একই কথা। সদৃশ্য, তারপরে রূপ সদৃশ্য, রূপ সদৃশ্য, আসবযুক্ত লেখা আছে তো বানতে, একই তো, একশবযুক্ত বা নীতিভ্রষ্টতার সম্বন্ধ যুক্ত, এটা তো কথা তো এখনো একই। আসে নাই, এটার মধ্যে এখনো আসে নাই। রূপ সদৃশ্য, না, বান্ধব বলছে সপ্রতিবন্ধ, আসলে তো আছে। হ্যাঁ, তারপরে ওটাই আমার কি সপ্রত্যয় বা কারণ সংযুক্ত সদৃশ্য, সপ্রতিবন্ধ বা কারণভূত সদৃশ্য, ওই দুটোটা প্রায় একই প্রায় রকম। সেম একই কাছাকাছি আর কি। বিষয়, হ্যাঁ একই বিষয়। ওই লৌকিক জন্য বাড়ছে। বা পার্থিব সদৃশ্য, লৌকিক পার্থিব কথাটা তো বুঝেন সবাই। পার্থিব বলতে কি বুঝেন? সচরাচর যেটা হয় নাকি? রিঙ্কু বড়ুয়া, পার্থিব মানে কি? ভান্তে নিত্য পার্থিব মানে মানে যেটা হচ্ছে যে, মানে পৃথিবী, পার্থিব মানে পৃথিবী। লৌকিক ভান্তে কিছুতে মানে পৃথিবী হলে তো মানে লৌকিক হবে তো না। পৃথিবী না। অর্থাৎ পার্থিব বলতে মূলত হচ্ছে যে পৃথিবী ভূত, পৃথিবী থেকেই সৃষ্ট, পৃথিবীর মধ্যেই সংশ্লিষ্ট যেগুলো আমরা দেখি বুঝি, হ্যাঁ, এই অর্থেই পার্থিব কিন্তু কথাটা, কিন্তু আমাদেরকে কিন্তু বোঝানো হয়েছে এটা লৌকীয় হিসাবে। পার্থিব মানে হচ্ছে যে লৌকীয়, পার্থিব, আমাদের লৌকীয় তোমার তেমনি আমাদের ওই যে কি বলে শ্রোতাপন্ন রাগ পর্যন্ত শত লৌকীয় না। হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে যে লৌকীয়, ওই শ্রোতাপত্তির আগ এর অবস্থা, এগুলো সবগুলো লৌকীয়। শ্রোতাপত্তি মার্গফল লাভ করার পরে কি আমাদের এই যে তখনও তো আমাদের রূপ থাকে, রূপগুলো কি তখন লোকোত্তর হয়ে গেছে? না, মানতে রূপের না, ওইখানে শক্তিটা, তখন চিত্তটা লোকোত্তর হয়ে যায়। চিত্তের চিত্তটা ইয়েটা। লোকোত্তর হয়েছে, চিত্তটাই রূপ রূপের তালে থেকে যায়, চিত্ত লোকোত্তর হয়েছে তো। হ্যাঁ, ধরো তোমার মার্গ লাভ করলেও তোমার তো এটা থাকবেই, হ্যাঁ, শরীরে থাকবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আশ্রব যুক্ত বা নীতিভ্রষ্টতার সম্বন্ধ যুক্ত সদৃশ্য, এটা তো সবাই বুঝছেন, আসক্তি পরায়ণ হওয়া আর কি,
আশ্রবযুক্ত মানে তৃষ্ণাগ্রস্ত হওয়া, তৃষ্ণাযুক্ত হওয়া। তৃষ্ণাযুক্ত হইলেই আমরা নীতিভ্রষ্ট হই। তারপর হচ্ছে সংযোজন সমূহের অনুকূল সদৃশ্য। সংযোজন 10 প্রকার সংযোজন পড়ছিলাম যে আমরা, বানতে ওই সংযোজন সমূহের অনুকূল সদৃশ্য। সংযোজন তৈরিতে সহযোগিতা করে এই রূপ করে। করে বানতে অবশ্যই। গ্রহণীয় বা বন্ধনের গ্রন্থনীয় গ্রন্থনীয় বানতে গ্রন্থনীয় গ্রন্থি এটা ওই যে আমরা গ্রন্থি আর কি। হ্যাঁ গ্রন্থি এখানে বা আছে গ্রন্থির উপযোগী। হ্যাঁ, বন্ধনের অনুকূল সদৃশ্য। এগুলো আমাদেরকে বন্ধন করিয়ে রাখে। তো হ্যাঁ, প্রবাহের অনুকূল সদৃশ্য। হ্যাঁ, প্রবাহ বলতে ওই যে রূপের প্রবাহ। বানতে এটা অনুকূল সদৃশ্য কেন বুঝলাম না, এটা তো প্রবাহমান থাকেই সবগুলো এই জায়গায়। এরকমই দিয়েছে। হ্যাঁ, না ওইগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে, বন্ধন অনুকূল সদৃশ্য। হ্যাঁ ঠিক আছে, এটা প্রবাহমান থাকেই। এটা তো এখান থেকে আমাদেরকে করতে হবে, স্টপ করতে হবে। আসক্তির অনুকূল সদৃশ্য, এটা তো আগেও ছিল কথাটা। বিঘ্ন উৎপাদনের অনুকূল সদৃশ্য। ঠিক আছে, যেটা যেটা বুঝবেন না জিজ্ঞেস করিয়েন। পরামিষ্ট বা অনুরক্ত সদৃশ্য। পরামিষ্টর এটা বলে গেছি বানতে, এটা কি জানি ছিল যে, এই যে অনুরক্ত। না অনুরক্ত না, আরেকটা কিছু পরামর্শ একটা ছিল তো সুন্দর বাংলা ছিল, আপনি বলছিলেন তার মনে দেখে বই তো পাইছিলাম, আমরা বলে গেছি আমি। পরাবিষ্ট না পরামিষ্ট বলছে যে পরামিষ্ট। পরামিষ্ট পরামিষ্টটা কি? পরামিষ্ট একটা সুন্দর বাংলা ছিল, বাংলা হচ্ছে অনুরক্ত। না অনুরক্ত ঠিক আছে, এখানে অনুরক্ত সদৃশ্য। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, কোনো সময় করলে আমি বলবো। দেখে ফেলতে পারবে কেউ নেটের মধ্যে, আমাদের রিঙ্কু বড়ুয়া নেটের মধ্যে এগুলো শর্টপট দেখে ফেলে। তো রিঙ্কু বড়ুয়া দেখে ফেলেন। তারপর হচ্ছে যে আসক্তি উৎপাদক সদৃশ্য। ঠিক আছে, অনিষ্টকর সদৃশ্য। হ্যাঁ, অনিষ্ট করে তো আমাদেরকে না রূপগুলো। অমনোনীত বা অব্যাকৃত, এখানে অব্যাকৃতকে অমনোনীত বলা হচ্ছে। আপনি কোথেকে পড়তেছেন জানতে? একটা বই থেকে। ও আপনারটা বই থেকে, ও আচ্ছা সেই কারণে। এই তো, ও আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে ওই এর মধ্যে নাই, সেটা বলতেছি। আচ্ছা বই এটা আরেকটা, এই জন্য লেখা একটু পড়াটা মিল আছে জন্য। সিপিটা করবো কয়েকটা হয়ে গেছে নাকি? এটা সবচেয়ে সস্তাতে বানাইছে যে এটা। আপনার হাতেরটা? আমার হাতেরটা। এগুলো সবচেয়ে সস্তায় বানানো। সস্তা হইলেও একটা আছে, যেমন আগে যেগুলো দামি বানানো হয়েছে এগুলো লেখাগুলো পানিতে ভিজলে টিজলে উঠে যাবে। এটা হচ্ছে ডাইরেক্ট আটকানো লেখা। এই লেখার মধ্যে একটু আছে, বেশ কম আছে, তবে আমার লেখাগুলো ছোট ছোট। পরামিষ্ট মানিমাতে মিথ্যা দ্বারা গৃহীত আর কি। হ্যাঁ, মিথ্যা দ্বারা গৃহীত। হ্যাঁ পাইছি। মানে মিথ্যা বিষয়, তারপর আপনি এটাকে ধরে রাখবেন। মুক্তির ইচ্ছা করতে চাইছো, করতে পারে না আর কি। বিষয়টা মিথ্যা, কিন্তু আপনি সত্যের মতো করে ধরে রাখবেন। পরাকাষ্ঠা বলে যে ওইটাতে না গোটাটা? পরামিষ্ট না, পরামিষ্ট। পরাকাষ্ঠা কোনটা বলতে? পরাকাষ্ঠা পরাকাষ্ঠ হচ্ছে যে, মানে এটা হচ্ছে যে মুদ্রা কথা। আচ্ছা, মূল কথা। মূল কথা।
শেষ তারপর সারাংশ আর বলতে কি। এরপরে হচ্ছে যে সবিতর্ক নয়, সবিচার নয়, না বিতর্ক, না অবিতর্ক, বিচার মাত্র সদৃশ্য। অর্থাৎ এই রূপে তো সবিতর্ক সবিতর্ক সেট করা নাই রূপের মধ্যে। আমরা তো এগুলো মন দিয়েই তো সবিতর্ক করি না, বানতে রূপের সঙ্গে এগুলোর কোনো সংস্পর্শতা নাই। এই জন্য হচ্ছে যে সবিতর্ক নয়, সবিচার নয়, সবিচারও নয়, সবিতর্ক নয়, সবিচারও নয়, সদৃশ্য। তারপরে বানতে হ্যাঁ, এখান থেকে আমার কাছে একটা বিষয় মানে ক্লিয়ার হলো আর কি। এটা অবশ্য সবাই জানি, কিন্তু ওই বিষয়টা ওরা আসে না আর কি। সেটা হচ্ছে মানে আমরা বাহ্যিক যে মানে এগুলো বিষয়গুলো আমাদের কাছে উপস্থিত হয় ষড়যন্ত্র দ্বারা দিয়ে, ওগুলোকে সবগুলো আমরা মন দ্বারা পরিচালিত করে আমরা বিভিন্ন আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হচ্ছে বেশি আমাদের মানে ইয়ের থেকে। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য এভাবে ভেঙে ভেঙে কেন দেখাইছে, যেটা আমার কাছে এখন আরো ক্লিয়ার হলো সেটা। হ্যাঁ, এটা রূপের সঙ্গে মানে কোনো সম্পর্কিত না, এটা সম্পূর্ণ বিষয়টা আলাদা। আজকে এতটুকু থাক নাকি? আচ্ছা 32 হয়ে গেছে। 32 হয়ে গেছে। এটা তো পুরো শেষ না হলে তো আবার কালকে অর্ধেক থেকে আবার পড়তে হবে। মাত্র 3-4 লাইন বাকি আছে, কালকে এটা ভালো করে বুঝে নিক, সমস্যা নাই সবাই। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা আর ইয়াতে যাচ্ছি না, মাতিকা ওই না মাতিকাতে যাব, ঠিক আছে। ওই অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে এখন আর যাচ্ছি না আমরা। না বা তা যাওয়া লাগবে না মনে হয়। এখানে একটা কাজ করে কালকে থেকে আমি অ্যাপস করে রাখলে, ওই শুক্রবার ওখানে করে রাখলে মাতিকাতে মাতিকা থেকে শুরু করলে আমি অ্যাপস থেকে এখানে পড়লাম, বা আমি অ্যাপসে পড়লাম, সে মাতিকা থেকে পড়লো। মানে একটা শেষ করার পরে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন আর পেজ উল্টাতে হবে না। রূপের বিভাজন পড়লে ওদিকে মাতিকা পড়লে হয়ে যাবে। সকলের উদ্দেশ্য করে বলছি, আসলে তো এগুলো আমরা এমনি এমনি পড়তেছি না, আমরা খুব মজা পাচ্ছি। আর আপনারাও এমনি এমনি কেউ থেকে যান নাই, আপনারাও মজা পাচ্ছেন। তবে এখানে আমরা কেউ তো আগে থেকে পড়া আছে, জানা আছে, এরকম কেউ নাই। সবাই আমরা একসঙ্গে পড়ে যাচ্ছি যে। সুতরাং আমাদের যেরকম এক একটা বিষয়ের উপলব্ধি হচ্ছে, আপনাদের এগুলো হচ্ছে। আপনারা এগুলো যদি একটু শেয়ারিং করেন আমাদের সঙ্গে, আরো বিষয়টা সুস্পষ্ট হবে, পরিষ্কার হবে। কম বেশি সবার হচ্ছে বলতে, হ্যাঁ অবশ্যই। এবং আপনাদের উপলব্ধি আমাদেরকে জানাইলে, আপনাদের উপলব্ধি শেয়ার করতে গিয়ে, বলতে গিয়ে, আপনাদেরকে আবার করতে গিয়ে আরো পরিষ্কার হবে বিষয়গুলো। তো সেজন্য আশা করব প্রত্যেকেই এভাবে সহযোগিতা করবেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
সাধু বন্দামি ভক্তি